আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের ক্লিপস টোফেলের 21 মানে 21 নম্বরের ক্লাস। এরপরে আমরা ব্যারন্স শুরু করব, কারণ এরপরে আসলে ক্লিপস টোফেলের প্র্যাকটিস আছে, ওগুলো আবার আমরা পরে ক্লিপস আবার আমরা ফিরে আসবো ক্লিপসে। প্রথম বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ক্লিপসের পরের যে 6টা প্র্যাকটিস টেস্ট আছে, এই 6টা প্র্যাকটিস টেস্ট তোমরা করে ফেলবে, পরে আমি সমাধান করে দিব। আর এর ফাঁকে আমরা আগামী শুক্রবার থেকে আমরা ব্যারন্স টোফেল শুরু করে দিব। ঠিক আছে, ব্যারন্স টোফেল শুরু করব। তো আমরা ব্যারন্স টোফেল শুরু করব, তো আশা করি তোমরা ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা একটু কনফার্ম করো আগে। দেখো আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকমতো, এটা একটু কনফার্ম করবে। গ্রামার পার্ট শেষ, ক্লিপস টোফেলের গ্রামার পার্টটি শেষ হয়ে যাবে আজকে। এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে এরপরে যেটা আছে 6টা প্র্যাকটিস টেস্ট আছে, আমি বলে দিব যে কোনগুলো তোমরা প্র্যাকটিস করবা। সেটা একটু বলে দেই, তবুও তোমাদের জন্য ভালো হবে যে আমি এই পার্ট আবার আজকে হচ্ছে তোমরা 289 নাম্বার পেজ বের করবে। আর এই এই অংশটুকু তোমরা একটু ঘরে পড়ে নিবে, এই শব্দগুলো তোমরা একটু ঘরে পড়ে নিবে। এই যে ডিসকভার মানে কি, ইনভেন্ট মানে কি, এই শব্দগুলো একটু পড়ে নিবে। ট্রাই আউট, টার্ন ইন, টক ওভার, এরকম কতগুলো, টেক অফ, ঠিক আছে, এরকম আছে, এরকম কতগুলো শব্দ আছে, এগুলো ফ্রেজাল ভার্ব, যেগুলো এই ফ্রেজাল ভার্বগুলো একটু পড়ে নেবে, এখান থেকে প্রায় প্রশ্ন হয়। সো এই পার্টটা আমি পড়াচ্ছি না, কারণ যেহেতু মিনিং বেসড, এগুলো পড়ানোর সময় লাগবে অনেক, আর এগুলো তোমরাও মজা পাবে না। সো নিজেরা একটু দেখে নিতে পারলেই হয়ে যাবে আর কি, এখান থেকে হুবহু প্রশ্ন হবে। আর তোমরা পরের কোন অংশগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আজকে আমি যেটা করাবো সেটার পরেও তোমরা কোন অংশটা করবে আমি একটু দেখে দিচ্ছি তোমাদের। আহ, তোমরা যে পার্টটা নিজেরা শুরু করবে একটু সেটা মাথায় রাখবে, কোনটা আমি একটু বলে দিচ্ছি। এই যে এই যে লেখা আছে, লেখাটা একটু খেয়াল করো, লেখাটা একটু খেয়াল করো। এই লেখাটা এরকম 6টা প্র্যাকটিস টেস্ট আছে, 6টা, এরকম 6টা প্র্যাকটিস টেস্ট আছে। ঠিক আছে, এরকম 6টা প্র্যাকটিস টেস্ট লাগবে। এরকম 6টি প্র্যাকটিস টেস্ট আছে। না, সাউন্ড তো কম হওয়ার কথা না, তোমরা একটু বাড়িয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে যে পার্টটা আছে একটু খেয়াল করো, যে 6টা প্র্যাকটিস টেস্টে কি আছে। প্রথমে আছে 15টি, তোমার যেটা আছে 15টি পার্ট আছে এখানে, 1 2 3 4 5 6, এভাবে 15টি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপের প্রশ্ন। এখান থেকে হুবহু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসতো আগে, এই 15টা থেকে। এই 15টা এইভাবে প্র্যাকটিস করবা। 15র পরে এরকম আছে 16 থেকে 40টা, 16 থেকে 40 পর্যন্ত আর কি, এভাবে 16 থেকে 40 পর্যন্ত আছে। এই যে 40টা, এভাবে 40টা, এভাবে 6টা প্র্যাকটিস টেস্ট আছে। তো তোমরা ক্লিপস টোফেলটা পুরোটা সমাধান করার পর, মানে আরেকবার রিভিশন করার পর, লেকচারগুলো ভালো করে দেখার পর এই 6টা প্র্যাকটিস তোমরা করবে। আমি এগুলো আবার প্রত্যেকটা প্র্যাকটিস টেস্ট আমি সমাধান করে দিব পরে, তাহলে একসাথে সুবিধা হবে তোমাদের জন্য। ঠিক আছে, একসাথে সুবিধা হবে তোমাদের জন্য, তো আশা করি তোমার সমস্যা হবে না। তো আমরা চলে যাই তাহলে মূল পয়েন্ট আজকের আলোচনার। তাহলে এগুলো তোমরা একটু আজকে পড়ে নিবা, এটাও দিয়ে দিলাম যে কি কি পড়বা এই অংশ থেকে, আর খুব বেশি পড়ার নাই। দেন এবার আসি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে,
এই শব্দগুলো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ করতে হয়। তবে সেক্ষেত্রে তোমরা আমার বইটার হেল্প নিতে পারো। গল্পে কবিতায় যে প্রিপোজিশন, এখানে আমি একটা জিনিস একটু তোমাদের দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি একটু দেখাই, দেখো। এই যে এই বইটার একটু খেয়াল করো, এটা যদি তোমাদের কাজে লাগবে। এটা প্রিপোজিশনের কবিতাটা তোমরা গতদিন আমি একটু দেখিয়েছি, পুরোটা পড়াইনি। এই কবিতাটা একটু তোমরা ভালো করে পড়ে নিবে, প্রিপোজিশন কবিতাটি। প্রিপোজিশন কবিতাটি ভালো করে পড়বা এটা, তাহলে তোমার অনেকটুকুই বেসিক প্রিপোজিশনগুলো তোমার আশা করি তোমার সমস্যাগুলো চলে যাবে। আর এরপরে যেটা আসবে দেখো, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা ভার্ব ফলোড বাই প্রিপোজিশন, এগুলো মনে রাখার জন্য কতগুলো টেকনিক দিয়েছে আমি আমার প্রিপোজিশনের বইতে আছে। এই যে গল্পের ছন্দে প্রিপোজিশন অথবা গল্পের কবিতায় প্রিপোজিশন, দুইটা বইতে এই জিনিসগুলো আছে। কবিতাটা একটু পড়ো, যেমন এই একটা কবিতা পড়লে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু গুলো মুখস্থ হবে। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে একটা মজার কবিতা দেখো, অভিমানী তুমি। এই কবিতায় যত শব্দগুলো আছে সবগুলো শব্দের পরে টু বসে। তাহলে এটা আর তোমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কিভাবে দেখো, জাস্ট তুমি কয়েকবার রিডিং পড়বা, ভালো করে রিডিং পড়লে শব্দগুলো মনে রাখার চেষ্টা করবা, একসাথে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সেটা কি দেখো, কবিতার নাম হচ্ছে অভিমানী তুমি। অভিমানী হয়ে আজ তুমি উদাসীন আমার প্রতি, দোষ স্বীকার করে আবেদন করছি, নতি স্বীকার করছি, ক্ষমা চাইছি, তবুও হয়তো তুমি সদয় হবে না। এটা দেখবা আমাদের ইয়েতে আছে, ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আছে। তাহলে অভিমানী হয়ে আজ তুমি উদাসীন, যত উদাসীন আছে ইংলিশে সব টু হবে। তাহলে যত উদাসীন আছে খেয়াল করো, সব কি হবে, টু হবে। এই যে উদাসীন দেখো, যত উদাসীন আছে সব টু হয়ে যাবে। অভিমানী হয়ে আজ তুমি উদাসীন আমার প্রতি, খেলাস টু, ইনডিফারেন্ট টু, ব্লাইন্ড টু, ডিফ টু। কিন্তু কতগুলো পয়েন্ট একটু তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে। দেখেও না দেখার ভান করা, যেটা সেটা হচ্ছে ব্লাইন্ড টু, যেটা উদাসীন, ব্লাইন্ড টু। কিন্তু কেউ যদি বলে ব্লাইন্ড অফ, তাহলে সেটা অন্ধ। ব্লাইন্ড অফ যদি বুঝাও তাহলে সেটা হয়ে যাবে অন্ধ। ঠিক আছে, ব্লাইন্ড অফ সেটা হয়ে যাবে অন্ধ। কিরকম আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। তাহলে একটু আমরা বড় করে নিই, দেখো ব্লাইন্ড অফ। ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধ, আর ব্লাইন্ড টু দেখেও না দেখার ভান করা। তাহলে পার্থক্যগুলো খেয়াল করবা। তাহলে পার্থক্যগুলো খেয়াল করবা, ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধ, ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধ, আর ব্লাইন্ড টু হচ্ছে দেখেও না দেখার ভান করা। ঠিক আছে, দেখেও না দেখার ভান করা। এভাবে যে তোমার ইগুলো আছে, এগুলো তোমাকে একটু ভালো করেই করতে হবে। তাহলে ব্লাইন্ড অফ অন্ধ, কিন্তু ব্লাইন্ড টু হচ্ছে দেখেও না দেখার ভান করা। তেমনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক কিছু আছে, যেমন টেক কেয়ার হলে কি হয় জানো, টেক কেয়ার, যেমন টেক কেয়ার হলে অফ হয়ে যায়, কিন্তু কেয়ার হলে কি হবে জানো, ফর। আমি এটা সহ পরে নিয়ে যাচ্ছি। এটার পরে কি হয়ে যাবে, কেয়ার ফর, কেয়ার ফর আর কি। ঠিক আছে, টেক কেয়ার হলে অফ হবে, কেয়ার হলে ফর হবে। আমি জাস্ট কয়েকটা লিখে দিচ্ছি, এগুলো তোমরা ক্লাস আছে আলাদা এগুলো। টেক প্রাইড হলে কি হয় জানো, টেক প্রাইড ইন, গর্ব করা। কিন্তু যদি এটা হয়ে যায় প্রাউড, শুধু যদি প্রাইড ভার্ব হিসেবে কাজ করে তাহলে সেটা হয়ে যাবে প্রাইড অন। আর প্রাউড হলে সেটা হয়ে যাবে প্রাউড অফ। তাহলে তিনটা ব্যবহার একটু শিখে নাও, তাহলে কাজে লাগবে তোমাদের। এগুলো পরীক্ষায় প্রায় আসে, একটু খেয়াল করো। তাহলে টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ, দেখো টেক কেয়ার, তাহলে আমরা বুঝতে পারছি এটা। একসাথে বোঝানোর জন্য, তাহলে টেক প্রাইড ইন, গর্ব করা। কিন্তু এটাই যদি হয় প্রাইড, তাহলে সেটা হয়ে যাবে প্রাইড অন। ভার্ব, এটা ভার্ব, কিন্তু এখানে প্রাইডটা ভার্ব।
আর গর্বিত যখন বলবো তখন সেটা হয়ে যাবে প্রাউডের সাথে অফ। তাহলে এবার আমরা একটু এই পয়েন্টে যাই, যেটা তোমার তাহলে এখানে দেখো যে এই শব্দগুলো তুমি একটু পড়ে ফেলবা, এই শব্দগুলো পড়বা একটু। তাহলে এই শব্দগুলো তোমরা একটু পড়ে নিবা। এই যে শব্দগুলো এগুলো পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে মনে থাকে না, অনেক টেকনিক আছে, সেই টেকনিকগুলো দিয়ে তোমাকে মনে রাখতে হবে। তারপরে দেখো অফ বা ফর হয়, এই যে এই শব্দগুলোর পরে অফ হতে পারে বা ফরও হতে পারে। যেমন কোয়ালিটি অফ, দেখো এই যে কোয়ালিটি অফ, কোয়ালিটি অফ, কিন্তু স্যাম্পল অফ, একইভাবে দেখো স্যাম্পল অফ, কিন্তু মেথড অফও হতে পারে, মেথড ফরও হতে পারে, সেম। একটু খেয়াল করে দেখো, তাহলে এদের সাথে অফ ফর দুটোই হতে পারে। তো এই কটার জিনিসের সাথে অফ এবং ফর দুটোই হতে পারে। আর এটাতে হবে শুধুই অফ। তারপরে অন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট অনেক আছে, তা আমি জাস্ট আমার বইয়ের যে টেকনিকটা সেটাও কিন্তু এটা পাবা তুমি। আমার বইয়ের যে টেকনিক সেখানে এই জিনিসগুলো অটোমেটিক্যালি পেয়ে যাও। তাহলে যাই হোক, দেখো এখানে কি কি আছে, ডিসাইড অন, প্ল্যান অন, ঠিক আছে, এরকম কতগুলো মনে রাখবা। তবে পরীক্ষায় আসে এমন কয়েকটা শব্দ বলছি আমি, এমন কতগুলো শব্দ একটা বলছি আমি, দেখো এরকম যেমন পরীক্ষায় যেটা আসতে পারে কনসিস্ট, কনসিস্ট যেটা সেটা হয়ে যাবে দেখো কনসিস্ট, কনসিস্ট অফ, কনসিস্ট অফ, দেন এরপরে কি পাচ্ছি আমরা, কনসিস্ট ইন, এটা পাবো, ঠিক আছে, এটা নিহিত, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কনসিস্ট অফ, এটা ফ্রেজাল ভার্ব, এটা নিহিত। তবে আমি একটা জিনিস মনে রাখতে হবে যে যেমন কনসিস্ট আলাদাভাবে আমি যদি পড়াই, কনসিস্ট অফ কিন্তু পারসিস্ট, পারসিস্ট ইন কিন্তু ইনসিস্ট অন, এই কয়েকটা প্রিপোজিশন খুব বেশি আসে। ইনসিস্ট অন একটু খেয়াল করবা, এই পার্টটা একটু বেশি আসে, এই তিনটা একটু বেশি আসে, এই তিনটা একটু ভালো করে পড়বা, এই তিনটা বেশি আসে তোমাদের। এটা কি, কনসিস্ট অফ গঠিত, পারসিস্ট ইন মানে তোমার অধ্যবসায় বা জিদ ধরা কোনো কিছু, এই তোমার অধ্যবসায় বা লেগে থাকা কোনো কিছু, পারসিস্ট ইন, আর ইনসিস্ট অন হচ্ছে জিদ ধরা, লাস্টের যেটা ইনসিস্ট অন। তাহলে এখান থেকে এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে। সো আমরা কি কি পাচ্ছি এখানে, তিনটা জিনিস পাচ্ছি, একটা কনসিস্ট অফ, পারসিস্ট ইন এবং ইনসিস্ট অন। তাহলে কনসিস্ট অফ মানে আমি বলেছি গঠিত, পারসিস্ট ইন এটা আমি বলেছি হচ্ছে অধ্যবসায় বা কোনো কিছুতে লেগে থাকা, আর ইনসিস্ট অন এটা হচ্ছে যে জিদ ধরা কোনো কিছু নিয়ে, তাগাদা দেওয়া বা জিদ ধরা যে আমি এটা করবো এরকম করা, তখন সেটা ইনসিস্ট হয়ে যায়। যেমন হি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার, ঠিক আছে, বা হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, তাও হতে পারে। তাহলে ইনসিস্টের সাথে অন হয়ে যাচ্ছে, পারসিস্টের সাথে ইন হবে, কিন্তু কনসিস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়ে যাবে, অফ হবে। তো যাক, আবার আমি ক্লিপস টেবিলে চলে যাচ্ছি, দেখো এখানে এইগুলো তোমরা একটু পড়ে নিবা। অ্যাজিটিভের ক্ষেত্রেও কিছু প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক টেকনিক আছে, টেকনিকগুলো তোমরা যদি আমি পড়াতে যাই অনেক সময় লাগবে। এগুলো তোমরা আমি যে বইটা দেখালাম ওই বইটার মধ্যে অনেকগুলো টেকনিক আছে, একটা যে অনেকগুলো সব কিছু মনে রাখা। তা আমি কয়েকটা শব্দ তোমাদের বলছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ফ্রম মনে রাখার, অফ মনে রাখার, ইন মনে রাখার, এগুলো কিন্তু ওখানে আছে। তা আমি আজকে ওগুলো নিয়ে আর যাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি হচ্ছে মিনিটের 6, ঠিক আছে, মিনিটের 6 চলে যাচ্ছে আমি। তাহলে আমরা আজকে শিখবো আরো কিছু কারেকশন, পিন পয়েন্টিং এররের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমে হচ্ছে ইভেন দো, দেখো এমনকি যদিও, দ্য গার্লস হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য স্টে অগাস্টিন, দে ওয়ান্ট টু রিটার্ন, ওয়ান্টের সাথে টু বসে, দে মানে কি, এই গার্লস, দে মানে এই গার্লস, তাহলে এই গার্লস দেতে কোনো ভুল নাই। তাহলে ভুলটা হচ্ছে কি, অলরেডি, এরকম আলাদা কোনো শব্দ নাই এটা, ঠিক আছে, এটা আলাদা কোনো শব্দ না, তাহলে শব্দটা কি হয়ে যাবে, অলরেডি। তাহলে ইতিমধ্যে একটা এল হবে এবং এটা একটা শব্দ, এটা একটা শব্দ, তাহলে অলরেডি, এল আর ই এ ডি ওয়াই, একটা শব্দ এটা,
অলরেডি, তাহলে এটাই ভুল, যেটা ভুল সেটাই অ্যান্সার। সবাই প্রস্তুত না এখানে, এটা হচ্ছে ইতিমধ্যে তারা ভ্রমণ করেছে, ইতিমধ্যে হচ্ছে অলরেডি। তাহলে এটা ডাবল এল হবে না, একটা ভুল, আর একটা হচ্ছে এটা একটা শব্দ, এটা একটা শব্দ। ওকে, তাহলে এটা আমরা পেলাম আমরা। তাহলে আমরা পাচ্ছি কি যে এখানে ভুলটা ইতিমধ্যে তোমরা পেয়ে গিয়েছো, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই ইভেন দো ক্লজ মার্কার, এই দেখো এটা হচ্ছে ইভেন দো একই জিনিস। ইভেন দো যদি বাক্যের শুরুতে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এখানে কমা হয়। দেখো সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে। এখানে কমাটা আছে, তাহলে এই সেন্টেন্সে আর কোনো ভুল নেই, ভুলটা হচ্ছে এটা অলরেডিটা। এটাও খুব মজার ভুল। দেখো আমরা জানি এটা খুব সহজ একটা ভুল, প্রিপোজিশন আমরা জানি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্ব থাকে তখন সেটার সাথে কি হয়ে যায় আমরা সবাই জানি, এখানে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে রিপ্রেজেন্টিং, তাহলে ইন রিপ্রেজেন্টিং, তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ হিজ ইনকনসিস্টেন্সি ইন রিপ্রেজেন্ট, তাহলে ওটা হয়ে যাবে আইএনজি, রিপ্রেজেন্টিং, ইন রিপ্রেজেন্টিং, তাহলে রিপ্রেজেন্টিং মানে ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তাহলে ইন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে রিপ্রেজেন্ট আছে, এটার সাথে কি হয়ে যাবে? তাহলে আইএনজি, রিপ্রেজেন্টিং। তাহলে প্রিপোজিশনের পরে যে ভার্ব আসবে ভার্বের সাথে আইএনজি। এখন যদি বলো বাকিগুলো কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট, এটা একটা প্রিপোজিশন দেখো, এরপরে অ্যাজ এ রেজাল্ট অফ, ফলে, তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ যেহেতু একটা প্রিপোজিশন অফ আছে, তাহলে এখানে নাউন ফ্রেজ, দেখো এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। আর ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। দ্য সিনেটর ওয়াজ নট রি-ইলেক্টেড, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তাহলে এখানেও কোনো ভুল নাই। আর ইলেক্টের সাথে কি হয়? টু হয়, তাহলে এখানেও কোনো ভুল নাই। তাহলে ভুলটা কোথায়? এখানে। ইন এর সাথে কি হয়ে যাবে? রিপ্রেজেন্টিং, কি হয়ে যাবে? রিপ্রেজেন্টিং। এটাও খুব মজার, এটা শব্দগত ভুল। এটা জেনে, নোয়িং দ্যাট, এটা জেনে ইট উড বি হেল্পলেস না, আমি বলবো এটা জেনে এটা হবে ব্যবহার মানে ইউজলেস, কিন্তু শব্দটা ব্যবহার করেছে হেল্পলেস, তাহলে এটা শব্দ চয়নে ভুল। বাংলা করো, ইট উড বি ইউজলেস টু কন্টিনিউ ওয়ার্কিং ফর এ নিয়ারলি ব্যাংরাপ্ট কোম্পানি। এরকম একটা কোম্পানিতে কাজ করাটা আমার কি দেউলিয়া আর কি, এরকম ব্যাংরাপ্ট। তাহলে কোম্পানিতে কাজ করা আমাদের, আমার ক্ষেত্রে কি বোঝাচ্ছে এটা? যে এটা ইউজলেস, এখানে মানে আমার মূল্যহীন। মূল কথা হচ্ছে এটার অর্থ হচ্ছে যে কি? মূল্যহীন, এটা মনে রাখবে, এটার অর্থ হচ্ছে মূল্যহীন। তাহলে এখানে শব্দটা হচ্ছে ফাইন্ড অ্যানাদার টাইপ অফ, এই যে ফাইন্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অ্যানাদার টাইপ অফ, তাহলে এরকম বলতে পারে অ্যানাদার টাইপ অফ, অ্যানাদার সিস্টেম অফ, অ্যানাদার ক্যাটাগরি অফ, এটা ব্যবহার করতে পারবে। বাট মূল ভুলটা হচ্ছে কি তোমার হেল্পলেস, যেটা এটা হেল্পলেসটা না হয়ে কি হয়ে যাবে? শব্দ চয়নে ভুল, যেটা কি বলেছে আমি? ইউজলেস হয়ে যাবে, সেটা হয়ে যাবে ইউজলেস। তাহলে এরকম দেউলিয়াপূর্ণ কোম্পানি, তাহলে এই কোম্পানিটা ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, এই ধরনের কোম্পানিতে কাজ করাটা আসলে কি? অপ্রয়োজনীয়, ইউজলেস। দেন এটা একটা প্রিপোজিশন, তাহলে এটার সাথে কোনো আইএনজি ব্যবহার করা যাবে না। দেখো এক্সেপ্টিং, এটা একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের সাথে অপ্রয়োজনীয় আইএনজি হবে না, শুধু এক্সেপ্ট হবে। তাহলে শব্দটা হয়ে যাবে এক্সেপ্ট ফর, শব্দটা হয়ে যাবে কি তাহলে? এক্সেপ্ট ফর। তাহলে এখানে শব্দটা আইএনজিটা হবে না, এই যে এখানে আইএনজি দিয়ে দেখতো, এই আইএনজিটা হবে না, কারণ এটা একটা প্রিপোজিশন। এক্সেপ্ট ফর দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্ট, এভাবে ব্যবহার করতে হবে। তাহলে এক্সেপ্টিং, এটা আইএনজি ব্যবহার করা যাবে না। আর এভরিওয়ান সাবজেক্ট, এভরিওয়ান সাবজেক্ট, সো এভরিওয়ান উইল হ্যাভ টু টেক, উইল হ্যাভ টু একটা স্ট্রাকচার আমরা জানি, উইল এর পরে হ্যাভ, তারপরে টু, মানে ফিউচার ইন্ডিকেট করছে, করতে হবে। তাহলে এখানেও গ্রামারের কোনো ভুল নেই। তাহলে আমরা ভুলটা পেলাম হচ্ছে এটা, এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে আমার এখানে প্রয়োজন নাই একটা অপ্রয়োজনীয় আইএনজি ব্যবহার করার জন্য। এটা হচ্ছে অ্যারাইভ, সো এটার অর্থটা কি? জন অলওয়েজ অ্যারাইভস লেট, দেরি করে পৌঁছায়, নট লেটলি। অ্যান্ড এই দুটার পার্থক্যটা তোমাকে একটু বুঝতে হবে, লেট আর লেটলি কি জিনিস, এটা একটু তোমাকে যদি আমি বুঝাই দিই তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে লেট নিজেই, দেখো লেট শব্দটি নিজেই অ্যাজিটিভ হতে পারে, আর এটার অ্যাডভার্ব রূপ হচ্ছে দেখো লেটলি, সম্প্রতি। তাহলে খেয়াল করে দেখো, লেট থেকে লেটলি হয়তো চিন্তা করতে পারো লেট মানে হচ্ছে দেরি, লেট মানে হচ্ছে দেরি,
ঠিক আছে, তুমি যদি এটাকে বলো এটা অ্যাডভার্ব হতে পারে, এটা অ্যাজেটিভ হতে পারে। লেট শব্দটি অ্যাডভার্ব হতে পারে, এটা অ্যাজেটিভ হতে পারে, কিন্তু লেটলি এটা হচ্ছে সম্প্রতি, এটা আলাদা অ্যাডভার্ব। যে হি হ্যাজ কাম হিয়ার লেটলি, সে সম্প্রতি এখানে এসেছে। হি হ্যাজ কাম হিয়ার লেটলি, সে সম্প্রতি এখানে এসেছে। তাহলে এখানে কোনো সমস্যা নেই। এখন মূল কথা হচ্ছে তাহলে লেটের এখানে কি হয়ে যাবে, লেট নিজেই অ্যাজেটিভ, নিজেই অ্যাডভার্ব। কিভাবে, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যদি আমি বলি, দেখো লেটলি, হি কামস লেট, হি কামস লেট। দেখো এখানে এই লেটটা হচ্ছে কি তোমার অ্যাডভার্ব, কিন্তু হি ইজ অলওয়েজ লেট, হি ইজ অলওয়েজ লেট। এই লেট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ এই লেট মডিফাই করতেছে কাকে, হি কে। তাহলে এই লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই লেটটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ সেটা কামসকে মডিফাই করছে। তাহলে লেট মডিফাই করছে কামসকে, সো আর এই লেট মডিফাই করছে হিকে, সো এটা অ্যাডজেক্টিভ। আর এই লেট মডিফাই করছে কামসকে, সো এটা অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। আর লেটলি মানে হচ্ছে এটা আলাদা একটা মিনিং, সম্প্রতি। যেমন হি হ্যাজ কাম হিয়ার লেটলি, হি হ্যাজ কাম, এটা ভিন্ন মিনিং। তাহলে হি হ্যাজ কাম হিয়ার লেটলি, এটা ভিন্ন মিনিং, তাহলে এটা আলাদা একটা সেন্টেন্স। তাহলে লেটলির সাথে মূলত লেটের কোনো সম্পর্ক নাই। লেট মানে দেরি, কিন্তু লেটলি মানে সম্প্রতি। লেট মানে দেরি, কিন্তু লেটলি মানে সম্প্রতি। সো জন সবসময় দেরি করে আসে, সম্প্রতি আসে না, সবসময় দেরি করে আসে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে এটা লেট হবে, লেটলি হবে না, এলয়টা দেয়া যাবে না। তাহলে কি হয়ে যাবে, লেট। ইভেন দো হি লিভস, এটা প্রেজেন্ট টেন্স, হিজ ডরমেটরি ইন প্লেন্টি অফ টাইম, ইন প্লেন্টি অফ টাইম। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 6, soon after Mel has finished his thesis he will have leave for Boston where he has a job waiting on him। মনে রাখতে হবে ওয়েটিং এর সাথে কখনো অন হয় না, আমরা জানি ওয়েটিং এর সাথে কি হয়ে যায়, ফর। আর এখানে দেখো এটা এইদিকে প্রেজেন্ট টেন্স, এখানে কিন্তু ফিউচার টেন্স, সো এখানে তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে মাত্র সে এটা শেষ করেছে সে চলে যাবে, শেষ করে এটা চলে যাবে। বোস্টন where he has a job waiting for him, not waiting on him। তাহলে ওয়েটিং এর সাথে ফর হবে, নট অন। ওয়েটিং এর সাথে অন হবে না, ফর হবে। আশা করি মুখস্থ হয়ে গেছে তোমাদের। এখানে শব্দের অনেকগুলো ভুল আছে। দ্য নেলসন আস্কড টু লুক দেয়ার প্ল্যান, তার গাছপালাকে সে যত্ন নিবে, লুক ওভার না। তাহলে এটা কি হয়ে যাবে, লুক আফটার। শব্দের ব্যবহারে ভুল, শব্দের ব্যবহারে ভুল, তাহলে লুক ওভার হবে না, সেটা হয়ে যাবে লুক আফটার, মানে টেক কেয়ার অফ দেয়ার প্ল্যান্টস, তাদের প্ল্যানগুলোকে যত্ন নেওয়া, সেটাকে বলা হয় টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ। তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। তাহলে এখানে লুক ওভার হবে না, এটা হয়ে যাবে লুক আফটার। তাহলে একটার জায়গায় আরেকটা জিনিস ব্যবহার করেছে, এই শব্দ অর্থ পরিবর্তন হয়ে যাবে তখন। আর দে ওয়ার অ্যাওয়ে দূরে থাকবে, অন ভ্যাকেশনে ছুটিতে তারা অনেক দূরে থাকবে, এরকম আর কি মিনিং। তাহলে এখানে কোনো ভুল নেই। আচ্ছা, এরপরে আসে দেখো, এটাও কমন ভুল তোমরা পেয়ে যাবা, ভেরি মাচ আপসেট, খুব সে আপসেট হয়ে গেছে, বিকজ দে হ্যাভ বিন ডিপ্রাইভড। টু হয় না, ডিপ্রাইভের সাথে সবসময় কি হয়ে যায়, অফ। ডিপ্রাইভ টু হয় না, সবসময় কি হয়, অফ। তাহলে অফ দেয়ার হোমল্যান্ড অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, তাহলে ডিপ্রাইভড অফ হবে। তাহলে শব্দটা হয়ে যাবে কি, ডিপ্রাইভড অফ। হ্যাঁ, তখন এটা অ্যাজ এ রিফ্রেশ, কারণ সে নাউনকে মডিফাই করছে তখন। অন দ্য ম্যাটটা ক্যাটকে মডিফাই করছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু আমরা পাচ্ছি কি অ্যাকর্ডিং এর সাথে টু হয়, তাহলে এটা না দিলেই তো ভুল। এখানে কিন্তু টু নাই দেখো, তাহলে অ্যাকর্ডিং এর সাথে এখানে কি হয়ে যাবে, এখানে একটা টু ব্যবহার করতে হবে, অ্যাকর্ডিং টু। এটা না দিলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, তাহলে অ্যাকর্ডিং টু হয়ে যাবে। ওকে, তারপরে 10-এ এসে দেখো পার্টিসিপেট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পার্টিসিপেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় অ্যাড হবে না। পার্টিসিপেট ইন, টেক পার্ট ইন, এই যে আমি এটা আলাদাভাবে তোমাদের লিখে দিচ্ছি, তাহলে দুইটা শব্দ আলাদাভাবে শিখে নাও। টেক পার্ট ইন, টেক পার্ট ইন, অথবা টেক পার্ট ইন অথবা পার্টিসিপেটিং। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, পার্টিসিপেটিং, দেখো
পার্টিসিপেটিং। ঠিক আছে, দেখো এই যে এখানে দেয়া আছে, দেখো এই যে পার্টিসিপেটিং। ঠিক আছে, তাহলে টেক পার্ট ইন, পার্টিসিপেট ইন, এই জিনিসটা আলাদাভাবে মনে রাখবা, টেক পার্ট ইন এবং পার্টিসিপেট ইন। তাহলে এখানে হচ্ছে কি পার্টিসিপেট ইন হবে, তাহলে পার্টিসিপেট ইন অ্যান ইলিগাল ডেমনস্ট্রেশন, তাহলে যেটা নাই এটাই ভুল। আচ্ছা, তারপরে আমরা জানি রিলেটেডের সাথে কখনো ফর হয় না, আমি দেখলেই বোঝা যাচ্ছে এগুলো ভুল আর কি, তাই না? এগুলো অনেক রিলেটেড টু হয়, রিলেটেডের সাথে কি হয় না কখনো, ফর হয় না, রিলেটেড টু। আর মাই ইংলিশ টিচার সেইড, এখানে সেইডের পরে দ্যাটটা উজ্জ্ব আছে, এখানে সেইডের পরে এই যে দ্যাটটা উজ্জ্ব আছে, এখানে একটা দ্যাট আছে, এই দ্যাটটা উজ্জ্ব আছে। উই শুড রাইট অ্যানাদার কম্পোজিশন ফর টুমরো রিলেটেড টু আওয়ার এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত, মানে মিল আছে এমন। তাহলে রিলেটেড টু আওয়ার এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট উইকস ওয়ার্কশপ, তাহলে রিলেটেডের সাথে সবসময় কি যাবে, টু, রিলেটেড টু। ওকে, তারপরে দেখো, ইফ ইট হ্যাড নট বিন ফর দ্য কম্পিউটারাইজ রেজিস্টার টেপ ফ্রম দ্য গ্রোসারি স্টোর আই নেভার উড হ্যাভ বিন এবল টু ফিগার অন মাই এক্সপেন্ডিচার। তাহলে আসলে ফিগার অন করা যায় না, কি করতে হয়, ফিগার আউট করতে হয়, বের করতে হয়, খুঁজে বের করা আর কি, মাই এক্সপেন্ডিচারটা। তাহলে আই নেভার উড হ্যাভ বিন এবল টু, আমি কখনোই সক্ষম হইনি ফিগার আউট করতে মাই এক্সপেন্ডিচার, আমার খরচটা বের করতে আর কি। তাহলে ফিগার অন না, শব্দের ব্যবহারে ভুল এটাও। আর এটা যে সঠিক তার প্রমাণ কি, দেখো এটা থার্ড কন্ডিশন, এই যে হ্যাডের পরে বিন আছে, এটা থার্ড কন্ডিশন, পরে কি আছে দেখো, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানেও কোনো ভুল নেই, তাহলে এটা থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি হ্যাড নট বিন, তারপর ওদিকে কি হয়ে যাচ্ছে, উড হ্যাভ বিন, এটা হচ্ছে থার্ড কন্ডিশন, হ্যাড প্লাস V3, ঠিক আছে, হ্যাড প্লাস V3, আর এটা হচ্ছে উড হ্যাভ প্লাস V3, তাহলে হ্যাড প্লাস V3, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি, তোমাদের মনে আছে কিনা আমি একটু মনে করে দিই, থার্ড কন্ডিশন টেকনিকটা কি মনে রাখবো কিভাবে, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তাহলে কি হয়ে যাবে এরপরে, উড হ্যাভ হতে পারে, বা উড কুড মাইট, আমি আগে লিখে দিই, দেখো উড কুড মাইট, এর প্রত্যেকের পরে আবার একটা হ্যাভ হবে, এদের প্রত্যেকের পরে একটা হ্যাভ হবে, প্লাস আবার V3, তাহলে দুই দিকেই V3। আমি এটা একটা লাইনে আনি, চেষ্টা করি একটা লাইনে আনার জন্য, হ্যাঁ এটা দেখা যাবে যে একটা লাইনে নিয়ে আসলাম বোঝার জন্য, দেখো তাহলে বলবা কিভাবে, এদিকে হ্যাড প্লাস V3, ইফযুক্ত অংশে যদি হ্যাড প্লাস ভি থাকে, ইফযুক্ত অংশে যদি হ্যাড প্লাস V3 থাকে, তাহলে পরবর্তী অংশে কি হয়ে যাবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাড প্লাস V3, পরবর্তীতে হয়ে যাবে কি উড, কুড, মাইট, তারপরে হ্যাভ প্লাস আবারও ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে এই জিনিসটাতে ঠিক আছে, এ এবং সি ঠিক আছে, আর নেভারটাতে অ্যাডভার্ব, এখানে কোনো ভুল নাই, তাহলে ফিগার অন না, এটা হয়ে যাবে ফিগার আউট। আচ্ছা, এরপর আমরা পেয়ে যাচ্ছি, দেখো এরিক অ্যান্ড হিজ সিস্টার ওয়ান ফার্স্ট প্রাইজ ফর দ্য মোস্ট এলিবরেট কাস্টমস, এই যে দেখো কাস্টমস না আসলে কস্টিউম, শব্দটা খেয়াল করে দেখো, ফর দ্য মোস্ট ইলাবোরেট, তাদের পোশাকের জন্য, কস্টিউমের কারণে, ওই যে আমরা যেমন খুশি যেমন খুশি তেমন সাজো প্রোগ্রাম আমরা কি করি, এই যে হ্যালোইন পার্টিতে, এই যে দেখো তোমরা জানো হ্যালোইন পার্টি আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিতে হ্যালোইন পার্টিগুলো হয় যেমন খুশি তেমন, মানে ভূতের মতো সাজে, এরকম কাল্পনিক অনেক কিছুতে সাজে তারা, এটা ওইটা বলতেছে কাস্টম হবে না, তাহলে এটা শব্দটা কি হয়ে যাবে, কস্টিউম। তাহলে শব্দের ব্যবহারও কি থাকতে পারে, তোমার ভুল থাকতে পারে। গ্রামারের জন্য শেষ, গ্রামার এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে, এইটাই শেষ, এরপরে হচ্ছে শুধু প্র্যাকটিস প্রশ্ন, গ্রামার এর আগের অংশটুকুই, গ্রামার শেষ, আর পড়তে হবে না আর কি, ঠিক আছে। তাও আওয়ার নিউ অফিস বিল্ডিং উইল বি লোকেটেড ডাউনটাউন ইন দ্য কর্নার অফ, তাহলে আসলে শব্দটা কি হবে, ইন দ্য কর্নার হয় না, আমরা বলবো অন দ্য কর্নার, ঠিক আছে, তাহলে এটা ইন দ্য কর্নার বলি না, আমরা কি বলি, অন দ্য কর্নার, ঠিক আছে, অন দ্য কর্নার। তাহলে ইন দ্য কর্নার বলবো না, আমরা কি ব্যবহার করব, দেখো তো এটা ইন দ্য, অন দ্য কর্নার ব্যবহার করবো, অন দ্য কর্নার অফ, তাহলে নট ইন দ্য কর্নার অফ, ঠিক আছে, এটা হয়ে যাবে অন দ্য কর্নার অফ। আচ্ছা, এরপরে দেখো 15 যেটা, আফটার চেকিং আউট দ্য মোটর অ্যান্ড দ্য কার্বোরেটর ফর প্রবলেমস জেসি ফাউন্ড দ্যাট কজড বাই,
এটা যেটা খেয়াল করবা, এটা আফটার চেকিং আউট দ্য মোটর অ্যান্ড দ্য কার্বুরেটর ফর প্রবলেম জেসি ফাউন্ড। তাহলে এখানে ভুলটা কোথায় দেখো, শব্দের ব্যবহারে ভুল। জেসি ফাউন্ড এটা এটা তোমার পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্স, এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে এটাও এম ইজারটা পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে এটাও সঠিক। কিন্তু ভুলটা হচ্ছে এটা দেখো, লস না, এটা হচ্ছে লুজ, এল ডবল এসি, ফ্যান বেল্ট, বেল্টটা কি হয়ে গেছে তার, লুজ হয়ে গেছে, ঢিলা, ঠিক আছে, একটু হালকা ঢিলা, শক্ত নয়, ঠিক আছে, ঢিলা, তাহলে লুজ ফ্যান বেল্ট, লুজ ফ্যান বেল্ট, তাহলে ভুলটা কোথায়, এটাই ভুল, এটাই হচ্ছে মূল পয়েন্ট, এই পার্টটাই ভুল আর কি এখানে। কাস্টমার সেইড দ্যাট হি ওয়াজ ইন্টারেস্টেড, তাহলে দ্যাট এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, তাহলে এটা ভুল না, কারণ সেইডের ক্ষেত্রে দ্যাট উজ্জ্ব থাকতে পারে। আর একটা শিখেছিলাম আমরা যেখানে দ্যাটটা অবশ্যই ব্যবহার করতে হবে, স্টেট দ্যাট, রিপোর্ট দ্যাট, এগুলো দ্যাট ব্যবহার করতে হবে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারেস্টের সাথে টু হবে না, ইন্টারেস্টের সাথে কি হয়ে যাবে, ইন হয়ে যাবে, তাহলে ইন্টারেস্টের সাথে কি হবে, এটা ইন হয়ে যাবে, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন পারচেসিং নট টু, তাহলে কি হয়ে যাবে, হি ওয়াজ ইন্টারেস্টেড ইন পারচেসিং এ সিডি রোম রিডার ফর হিজ অফিস, তাহলে ইন্টারেস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, ইন, তাহলে এটা মুখস্থ হয়ে গেছে, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইন। দেন 70, আজকে খুব বেশি সময় লাগবে না, আর 10 মিনিট হলে সর্বোচ্চ হয়ে যাবে। Because the committee was anxious to attend the celebration, the president এই যে dispensed, আচ্ছা এই শব্দটা একটু মনে রাখবে, dispensed এর সাথে সবসময় উইথ হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটু মনে রাখবে তোমরা আলাদাভাবে। ডিসপেন্সড উইথ হবে, এটা লেখা যায় না, আমি জাস্ট একটু দেখালাম, তাহলে শব্দটা কি হয়ে যাবে বলো তো, ডিসপেন্সড উইথ হবে, কখনো টু হবে না। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছো তাহলে। এটার মানে কি জানো, প্রয়োগ করা। Because the committee was anxious to attend the celebration, the president dispensed with reading the minutes, just ওই মিনিটগুলো পড়েই তারা বিদায় নিল আর কি, বিদায় নেয় আর কি এখানে, তাহলে বিদায় নিল তারা, কি হবে, রিডিং দ্য মিনিটস, মিনিটস মানে কি, ওই যে মিটিং এর ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলো লিখি ওগুলোকে বলা হয় এখানে মিনিটস, ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডিসপেন্স উইথ মানে কি, বিদায় দেওয়া, এক ধরনের বিদায় দেওয়া, এটা মানে হচ্ছে বিদায় দেওয়া, ডিসপেন্স। আর আরেকটা মিনিং কি বলেছি আমরা, শুধু ডিসপেন্স মানে কি, শুধু ডিসপেন্স মানে কি বলো তো দেখি, কোনো কিছু প্রয়োগ করা আর কি, অ্যাপ্লাই করা, সিনোনিম, প্রয়োগ করা। আচ্ছা একইভাবে দেখো, ইন্টারেস্টের সাথে আবারও অ্যাবাউট দিয়েছে, আবারও ভুল দিয়েছে, তাহলে ইন্টারেস্টের সাথে অ্যাবাউট হবে না, তাহলে এটাও কি হয়ে যাবে, ইন হয়ে যাবে, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, অ্যাবাউট হবে না। একইভাবে এখানে কি হবে, ডিপেন্ড ফর হবে না, কি হয়ে যাবে, ডিপেন্ড অন, আমরা আগে জানি তিনটা শব্দ, আবার একটু শিখে নাও, তিনটা শব্দ একটু মনে রাখবে, ডিপেন্ড অন, রিলাই অন, বেসড অন, ডিপেন্ড অন, রিলাই অন, বেসড অন, তিনটা জিনিস দেখো, ডিপেন্ড অন, রিলাই অন, বেসড অন, ডিপেন্ড অন, তিনটা শব্দ আলাদাভাবে মনে রাখো, দেখো, ডিপেন্ড অন, বেসড অন, রিলাই অন, ডিপেন্ড অন, বেসড অন, ডিপেন্ড অন, বেসড অন, রিলাই অন, তাহলে ডিপেন্ড অন, রিলাই অন, বেসড অন, এই তিনটা শব্দ মনে রাখবা, ভিত্তি কোনো কিছু। তাহলে এটা আশা করি তোমাদের পড়া হয়ে গিয়েছে। ওকে, তাহলে এখানে ডিপেন্ডের সাথে কি যাবে, অন। এরপরে দেখো 20-তে যেটা পাচ্ছি আমরা, ইনসিস্ট, এই যে আজকে শিখে আসলাম কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছিলাম,
ইনসিস্ট অন, পারসিস্ট ইন, কনসিস্ট অফ। এই তিনটা আবার একটু খেয়াল করে দেখো, মনে করে দেখো এখানে আমি কি লিখে দিয়েছিলাম। এই যে দেখো আমি লিখে দিয়েছিলাম, এই যে কনসিস্ট অফ, পারসিস্ট ইন, ইনসিস্ট অন। আমি বলেছি তিনটা থেকে পরীক্ষায় বেশি আসে প্রশ্ন, এগুলো থেকে বেশি আসে প্রশ্ন। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, ইনসিস্ট, এখানে ইন হয়ে যাবে না, তাহলে ইনসিস্ট কি হয়ে যাবে, এটা অন হয়ে যাবে, ইনসিস্ট অন। আচ্ছা, এরপরে আমরা আসি 21 নাম্বার। দেখো যে এটা তো মনে হচ্ছে সবই ঠিক, কিন্তু সমস্যা হচ্ছে ইমাজিনারি কম্পোজিশন হতে পারে না। এটা কি হয়ে যাবে, ইমাজিনেটিভ, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। শব্দটা এখানে কি হয়ে যাবে, ইমাজিনেটিভ। হি ইজ হাইলি ইমাজিনারি না, কাল্পনিক কম্পোজিশন না, কাল্পনিক অর্থ কি, তাহলে ইমাজিনেটিভ হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউন না। কারণ এই যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, যারা আমার ক্লাস করেছো আগে থেকে তারা জানো যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, তাহলে এটা ইমাজিনারি হবে না, কি হয়ে যাবে, ইমাজিনেটিভ, ইমাজিনেটিভ। ওকে, দেন এরপরে আসে দেখো, স্প্রিং কনফারেন্স উইল বি হেল্ড, ইন হয়ে যাবে না, তাহলে দেখো খেয়াল করে দেখো, সরি ইন তো আছে এখানে, হেল্ড ইন, অনুষ্ঠিত হওয়া, তাহলে এখানে সাকসেসিভ ডেজ হবে না, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, সাকসেসিভ ডেজ হবে না, কনজিকিউটিভ ডেজ, পরপর আর কি, যেটা তিন তিন দিন আর কি, পরপর 3 দিন যেটাকে আমরা বলি, সেটাকে বলা হয় কনজিকিউটিভ ডেজ, নট সাকসেস। সাকসেস শব্দের অর্থ কোথায়, যখন সিংহাসনে আসা হয়, সাকসেস অর্থ থেকে সাকসেসিভ, ঠিক আছে, কিন্তু এখানে তো সেটা বলছে না, এখানে হচ্ছে পরপর 3 দিন, তাহলে সেটাকে বলা হয় কনজিকিউটিভ ডেজ, 3 কনজিকিউটিভ ডেজ। ওই যে দেখো 15, 16 এবং 17 বলে দিয়েছে পরে, এই যে পরে নেমলি 15 মে, 15, 16 এবং 17, মে 15, 16 এবং 17, মে 15, 16 এবং 17, ঠিক আছে, এটা এটা পেলাম আমরা একটা। দেন দেখো 23 নাম্বারটা দেখো, তোমার অলদো ক্লাইডা ইজ ফর্মালি ফ্রম এত, তাহলে এখানে দেখো ফর্মালি না, ফরমারলি, ফরমারলি, নট ফর্মালি, ফর্মালি মানে আনুষ্ঠানিকভাবে, তাহলে এটা আনুষ্ঠানিকভাবে হবে না, ফর মালি, ঠিক আছে, ফরমালি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে যেটা পাচ্ছি আমরা, যে অলদো কায়রা ইজ ফর্মালি, তাহলে এটা ফর্মালি হবে না, ফরমারলি হয়ে যাবে, ফরমারলি, ঠিক আছে, ফ্রম এত, হি ফাইন্ডস ডিফিকাল্ট টু গেট, তাহলে এটা ফর্মাল, শব্দের ব্যবহারে ভুল। তারপরে অ্যাডমিটেন্স, যেটা এটা শব্দটাই ভুল, তোমরা দেখতে পাচ্ছ এটা, তাহলে অ্যাডমিটেন্স ফর হয় না, অ্যাডমিটেন্স কি হয়ে যায়, টু হয়ে যায়, অ্যাডমিটেন্স টু, আরেকটা আছে মাত্র শেষ, এটাই লাস্ট, তাহলে অ্যাডমিটেন্স ফর হয় না, অ্যাডমিটেন্স কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে অ্যাডমিটেন্স টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ব্যবহারেবল, অ্যাডমিটেন্স টু। দেন এরপরে দেখো নোন অ্যাবাউট হয় না, ঠিক আছে, নোন অ্যাবাউট হবে না, নোন ফর, এটাও আমি একটু লিখে দিচ্ছি, এটা হয়তো তোমাদের অনেকেই হয়তো জানা নাও থাকতে পারে। দেখো নোন টু কারো কাছে পরিচিত, তোমরা জানো নোন টু, নোন ফর বিখ্যাত, নোন ফর বিখ্যাত, নোন অ্যাজ কোনো কিছু হিসেবে পরিচিত, নোন অ্যাজ, নোন অ্যাজ হতে পারে, ঠিক আছে, তাহলে কোনো কিছুর জন্য বিখ্যাত, তাহলে নোন টু হতে পারে, নোন ফর হতে পারে, নোন অ্যাজ হতে পারে, ঠিক আছে, তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি যে কারো কাছে পরিচিত, আর নোন বাই হচ্ছে কারো দ্বারা, চারটাই এক্সাম্পল আছে, আমি তোমাদের উদাহরণটা দিয়ে দিই, যেমন করিম ইজ নোন টু মি, করিম আমার কাছে পরিচিত, করিম ইজ নোন টু মি, কিন্তু নোন ফর হচ্ছে বিখ্যাত বলেছি আমি, নোন অ্যাজ পরিচিত, যেমন তোমাদের বইতে, ইন্টারমিডিয়েট বইতে, হাকালুকি হাওর ইজ নোন অ্যাজ দ্য গুড গ্রাজিং ল্যান্ড, নোন অ্যাজ দ্য গুড গ্রাজিং
ল্যান্ড, বা দিস ইজ নোন ফর, যেমন সুন্দরবন ইজ নোন ফর রয়্যাল বেঙ্গল টাইগার্স, এরকম আর কি। আর নোন বাই হচ্ছে বৃক্ষ তোমার ফলেই পরিচয়, এটা অনেকে বুঝে না, অনেকে মনে করে প্যাসিভে সবসময় টু হবে, তাই না? যেমন এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, নট টু। এটা হচ্ছে ফল দ্বারা পরিচয়, ফলের কাছে পরিচয় না, ফল দ্বারা পরিচয়। ফল দ্বারা পরিচয়, তাহলে ফলের কাছে পরিচয় বলবো না আমরা, ফল দ্বারা পরিচয়, তো নোন বাই হবে। তাহলে চারটা শব্দ মনে রাখবা, কারো কাছে পরিচিত নোন টু, হি ইজ নোন টু মি, নোন ফর বিখ্যাত, নোন অ্যাজ কোনো কিছু হিসেবে পরিচিত, আর নোন বাই কারো দ্বারা পরিচিত, কোনো কিছু দ্বারা আর কি, কোনো কিছু দ্বারা। সো আমরা চারটাই শিখে নিলাম যেটা পরীক্ষায় আসে আর কি। তাহলে নোন এখানে যেমন এসেছিল যে দেখো নোন টু, এই নোন ফর এটা বিখ্যাত, ফর ইজ ফেমাস মনুমেন্টস, এই যে দেখো এটার কারণে সে কি বিখ্যাত, তাহলে বিখ্যাত হলে কি বলেছি আমি বলো তো, নোন ফর, নোন ফর মানে হচ্ছে বিখ্যাত। তো এই হচ্ছে তোমার, এরপর অ্যান্সার শিট আছে, এই যেগুলোর অ্যান্সার শিটগুলো এখানে আছে, তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে আজকের জন্য মোটামুটি কম, মাত্র অল্প এই ছিল, লেসন ছিল। তো যেটা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের দেখাতে পারি, সেটাই হচ্ছে আজকের বিষয়টা আমরা মাথায় রাখতে পারি। দেখো বাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অল্প কিছু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে পারি। এই যে আরেকটা কবিতা আছে, এই যে এখানে একটু গ্রাফগুলো দেয়া আছে, দেখো এই গ্রাফগুলো দিয়ে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু মনে রাখবে। তারপর আমি বলতেছি কিভাবে তুমি বইটা পড়বা, আগামী দিন থেকে ব্যারন স্টোফেল শুরু করবো, সেটা টেকনিকটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো ও টু, ঋণী থাকা, ও টু, কন্ট্রিবিউট টু, সিমিলার টু, অ্যাগ্রি টু, এগুলো সব টু, এই দেখো টু, এটা একটু পড়ে নিবা এগুলো, এটা দেখে নিবা। তারপরে হচ্ছে আহ, এই যে এখানে অনেকগুলো টু আছে, ওই কবিতাটা পড়লেই হয়ে যাবে। আরেকটা কবিতা আছে মজার, দেখো রাজনীতি, এই রাজনীতি কবিতাটা বললে তুমি অপ পড়া হয়ে যাবে, তোমার অপের টেকনিকটা মুখস্থ হয়ে যাবে, শব্দগুলো মুখস্থ হয়ে যাবে। এখানে অফ আছে, এখানে অফ, দেন ফ্রম আছে, জীবন্তরী একটা কবিতা দেখো, জীবন্তরী, তো এটা কি হবে, এটা তোমার ফ্রম হয়ে যাবে। যেমন পথভ্রষ্ট হয়ে আজ চলেছি আমি ভিন্ন কোনো পথে, কোনো বাধায় বিরত রাখতে পারেনি আমায় ধূমপান থেকে। তো যত বাধা ফ্রম হবে, যত বিরত ফ্রম হবে, এই দেখো যত বিরত, এই দেখো যত বিরত আছে ফ্রম হয়ে যাবে, অ্যাবস্টেইন, রিফ্রেন, রিমোট, ডিসিস্ট, তাহলে যত বিরত আছে সবগুলো ফ্রম হয়ে যাবে। ফলশ্রুতিতে জীবন্তরী আজ ভিড়েছে আমার ক্যান্সার নামক মরণ ব্যাধিতে, দুনিয়ার কোনো শক্তি পারবে না আমায় রক্ষা করিতে। তাহলে যত রক্ষা আছে ফ্রম হয়ে যাবে। তাহলে জাস্ট একটা শব্দ দিয়ে অনেকগুলো শব্দ মনে রাখবা। তাহলে যত রক্ষা আছে কি হবে, যত রক্ষা আছে এখানে কি হয়ে যাবে, দেখো এই যে এখানে ফ্রম হয়ে যাবে, এই যে যত রক্ষা আছে দেখো ফ্রম হবে, যত বিরত থাকা, দূরে বা বিরত থাকা সব ফ্রম হয়ে যাবে। তাহলে শব্দটা একবার পড়লেই হয়ে যাবে, একাধিকবার তোমার পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে যে পয়েন্টটা, এই শব্দগুলো একটু মনে রাখবে, এই শব্দগুলো একটু মনে রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই শব্দগুলো বারবার মনে রাখবে। তাহলে এই এটা আছে, আরো কবিতা আছে, বাট আমি আজকে আর ওগুলো পড়াচ্ছি না, ওগুলো তোমাদের সময় লাগবে, আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। বাট তোমরা ক্লিপসটা 20টা ক্লাস যেটা আমরা করলাম, ওই 20টা ক্লাসের পর এটা হচ্ছে সামারি, এরপরে 5টা প্র্যাকটিস টেস্ট আছে, ওটা আমরা ব্যারন স্টোফেল শেষ হয়ে যাওয়ার পরে করব। তাহলে আগামী দিন থেকে তোমরা ব্যারন স্টোফেল যে বইটা আছে, এই বইটা সংগ্রহ করে ফেলো, এবং প্রথম থেকেই শুরু করবো আমরা। প্রত্যেকটা রুলস ওখানে প্র্যাকটিস আছে। সো ওটা খুবই তোমার ইয়ের ক্লাস হবে কি, তোমার ইন্টারেক্টিভ ক্লাস হবে। কেন, কারণ আমি রুলসটা পড়ানোর পরে এক্সারসাইজ আছে, রুলসটা পড়ানোর পরে এক্সারসাইজ আছে, তাহলে প্রত্যেকটা রুলসের পরে দুটি করে এক্সারসাইজ আছে দেখবা, পার্ট এ পার্ট বি। এটা যদি একবার রিভিশন করে ফেলো, তাহলে মোটামুটি গ্রামার নিয়ে তোমার যে টেনশনটা, সেই টেনশনটা অনেকটুকুই কমে যাবে আর কি। এরপরে আমরা আবার ব্যালেন্সের যে মিনি টেস্টগুলো আছে, ওটা ব্যালেন্সে আছে হচ্ছে মডেল টেস্ট, মডেল টেস্টগুলো সমাধান করে, 8টা মডেল টেস্ট আছে, সমাধান করে আমরা আবার ক্লিপসে ফিরে আসবো, ক্লিপসের বাকি ক্লাসগুলো করবো আর কি। ঠিক আছে, তা আশা করি তোমাদের কোনো কমেন্ট থাকলে বা প্রশ্ন থাকলে, জানার থাকলে কিছু বলো। প্র্যাকটিস টেস্ট পরে করাবো, তোমার ইটা হয়ে গেল।
এটা হয়ে যাবে কস্টিউম। হ্যাঁ, যেটা হচ্ছে কস্টিউম হয়ে যাবে। হ্যাঁ, টোফেল থেকে অনেক জায়গায় প্রশ্ন আসে, আর না হলে রুলসগুলো কমন পেয়ে যাবে। খন্দকার আরাফাত, থ্যাংক ইউ। ওকে, তাহলে আর মোটামুটি নাই, তাহলে ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।